হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আপেল আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, কিন্তু এই আপেল কি দিয়ে তৈরি তা কি বলতে পারবে? অসংখ্য কোষ মিলে এই আপেলটি গঠিত। শুধু এই আপেলটি নয়, আমাদের দেহ এমনকি সকল প্রাণীর দেহই অসংখ্য কোষ মিলে তৈরি হয়েছে। আজকে আমরা এই কোষ কিভাবে বিভাজিত হয় সে সম্পর্কে কিছু মজার ও প্রয়োজনীয় জিনিস জানবো। তোমার কি মনে হয়, মানুষ বা যে কোনো প্রাণী যখন ছোট থেকে বড় হয় তখন কোষের সংখ্যা কি একই থাকে নাকি পরিবর্তন হয়? এই যে একটি ছোট বাচ্চা থেকে একটি পরিপূর্ণ মানুষে পরিণত হওয়ার যে পরিবর্তন দেখতে পাচ্ছ, এটি হয় বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে, এবং এর কারণে জীব ধীরে ধীরে বড় হয়। আরেকটি মজার বিষয় কি জানো? সকল বহুকোষী জীব একটি মাত্র কোষ থেকে শুরু হয়। বহুকোষী জীবের জীবন শুরু হয় ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর। নিষিক্ত ডিম্বাণুকে এককোষী জাইগোটও বলা যেতে পারে। এই নিষিক্ত ডিম্বাণু বা এককোষী জাইগোট একের পর এক বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ, আর এই লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত হয় সম্পূর্ণ দেহ। তবে কোষের যেমন বিভিন্ন ধরন বা প্রকার রয়েছে, ঠিক তেমনি কোষ বিভাজনও কয়েকভাবে হতে পারে। জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। আজ আমরা সবার প্রথমে অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানব। অ্যামাইটোসিস হলো বিশেষ এক ধরনের কোষ বিভাজন যা শুধু এককোষী জীবেই হয়। এই ধরনের কোষ বিভাজন সাধারণত ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে দেখা যায়। চলো এবার তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে হয় তা বিস্তারিত জেনে নিই। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার প্রথমেই কোষটি ডাম্বেলের আকার ধারণ করে। এরপর কোষের প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় ও ভাগ দুটি একে অপর থেকে আলাদা হয়ে যায়। আলাদা হওয়ার পর দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়। আবার এই সময়ে সাইটোপ্লাজম মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি কোষ তৈরি করে। এই ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি ভাগ হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। দুটি অপত্য কোষ সৃষ্টি করার কারণে একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। আরেক ধরনের কোষ বিভাজন আছে যা সকল জীবিত প্রাণীতেই ঘটে। কোষ বিভাজনের এই দ্বিতীয় ধরনটির নাম হলো মাইটোসিস কোষ বিভাজন। উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। এই ক্ষেত্রে সমান আকৃতি, গুণ ও সমান সংখ্যার ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। আমাদের চারপাশে লক্ষ্য করলেই মাইটোসিস কোষ বিভাজনের অনেক উদাহরণ তোমার চোখে পড়বে। তোমার বাসার উঠানের বা স্কুলের একটা বড় গাছের কথাই চিন্তা করো। তুমি নিশ্চয়ই দেখেছো গাছটি প্রথমে এত বড় ছিল না। কখনো কি চিন্তা করেছো গাছটি কি করে এত বড় হলো? উত্তরটি হলো মাইটোসিস। এর মাধ্যমে গাছটি তার দেহকোষ বিভাজিত করতে করতে লম্বায় ও প্রস্থে বৃদ্ধি পেয়ে আজকের এই বিকট রূপ ধারণ করেছে। ঠিক একই ঘটনা প্রাণীদের ক্ষেত্রেও ঘটে থাকে। উদ্ভিদের ভাজক টিস্যুর সংখ্যার বৃদ্ধিও মাইটোসিস বিভাজনের মাধ্যমে হয়। আর তুমি নিজে যে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছ, তোমার দেহেও মাইটোসিস বিভাজন হচ্ছে। এখন বলো তো, মানুষের বংশবৃদ্ধিতে কোন কোষ বিভাজনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? মিয়োসিস কোষ বিভাজন। জনন কোষ উৎপাদনের সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে। মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। ক্রোমোজোম মাত্র একবার বিভাজনের ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, যার কারণে একে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। তাহলে আজকের পর্বে কোষ বিভাজন কি, তা কিভাবে হয় ও বিভিন্ন প্রকার কোষ বিভাজন সম্পর্কে ধারণা পেলে। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। কখনো কি ভেবে দেখেছো আমাদের শরীরের কোনো অংশ কেটে গেলে তা আবার নিজ থেকে ঠিক হয়ে যায় কিভাবে? বা শুধু একটি বীজ কিভাবে একটি পরিণত গাছে রূপান্তরিত হয়? এসব সম্ভব হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। আজকে আমরা এই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমেই চলো মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে নিই। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। মাতৃকোষ বিভাজিত হয়ে একই বৈশিষ্ট্য বা গুণের দুটি অপত্য কোষ সৃষ্টি করে।
এছাড়াও মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এক্ষেত্রে ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হয় বলে মাতৃকোষ ও নতুন সৃষ্ট অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা একই থাকে। এই কারণে মাইটোসিস বিভাজনকে সমীকরণিক বিভাজনও বলা হয়। মাইটোসিস বিভাজন হয় সাধারণত প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবে। দেহকোষের, উদ্ভিদের বেড়ে ওঠা অংশের ভাজক টিস্যু যেমন মুকুল, ভ্রূণমূল ইত্যাদিতেও দেখা যায়। তাছাড়া নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময়ও এ ধরনের বিভাজন হয়। এই পর্যায়ে চলো মাইটোসিস বিভাজন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। মাইটোসিস বিভাজন দুটি পর্যায়ে হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের বিভাজন হয়, যাকে ক্যারিওকাইনেসিস বলে। দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়, যাকে সাইটোকাইনেসিস বলে। এই ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এই অবস্থাকে ইন্টারফেজ বলে। ক্যারিওকাইনেসিসকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। এর মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে প্রোফেজ। প্রোফেজে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। এরপর নিউক্লিয়ার জালিকা ভেঙে আঁকাবাঁকা সুতার মতো ক্রোমোজোম সৃষ্টি হয়। এই ক্রোমোজোম লম্বালম্বিভাবে ভাগ হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে, যা সেন্ট্রোমিয়ারের সাহায্যে লেগে থাকে। প্রোফেজ শেষ হলে প্রোমেটাফেজ শুরু হয়। এই ধাপটি সম্পূর্ণ হতে তুলনামূলক কম সময় লাগে। প্রোমেটাফেজের শুরুতেই নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কিছু তন্তু তৈরি হয়। এগুলো মাকুড় আকৃতি ধারণ করে বলে একে স্পিন্ডল যন্ত্র বলা হয়। এই স্পিন্ডল যন্ত্রের মাঝের অংশকে বিষুবীয় অঞ্চল বলে। প্রাণী কোষে সেন্ট্রিওল দুটির চারদিক থেকে কিছু রশ্মি ছড়িয়ে পড়ে এস্টার রশ্মি সৃষ্টি করে। কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছানোর জন্য স্পিন্ডল তন্তু গঠিত হয়। তন্তুগুলো জোড়া লেগে স্পিন্ডল যন্ত্র গঠন করে। এটি গঠনের মাধ্যমে প্রোমেটাফেজ পর্যায়ে সমাপ্তি ঘটে। মেটাফেজে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকানো থাকে। তাছাড়া ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায় এই পর্যায়ে। অ্যানাফেজে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যায় এবং এদের মধ্যে প্রত্যেকটিতে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। ক্রোমাটিডগুলো যখন একে অপর থেকে আলাদা হয়ে যায় তখন প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। এরপর ক্রোমোজোমগুলোর সাথে লেগে থাকা তন্তুগুলো সংকুচিত হতে থাকে, যার ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে এগিয়ে যেতে থাকে। এই সময় ক্রোমোজোমগুলো ইংরেজি অক্ষর ভি, এল, জে ও আই এর মতো দেখায়। মাইটোসিসের সর্বশেষ পর্যায় হলো টেলোফেজ। এই পর্যায়ে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়। পুনরায় ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস সৃষ্টি হয়। প্রাণী কোষের উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল তৈরি হয়। এই অবস্থায় ক্রোমোজোমগুলো একে অপরকে পেঁচিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হওয়ার পর ক্যারিওকাইনেসিস শেষ হয়। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। টেলোফেজের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার অতি ছোট অংশগুলো জমা হয় এবং পরে মিলিত হয়ে কোষপ্লেট গঠন করে। কোষপ্লেট পরিবর্তিত হয়ে কোষপ্রাচীর গঠন করে, ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝের অংশে কোষ পর্দার দুদিক থেকে দুটি গর্তের বা খাঁজের সৃষ্টি হয়। খাঁজটি আস্তে আস্তে ভেতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল পর্যন্ত গর্তের সৃষ্টি করে দুটি অপত্য কোষ তৈরি করে। এক্ষেত্রে উদ্ভিদ কোষে কোষপ্লেট গঠিত হয়ে সাইটোকাইনেসিস হয়, আর প্রাণী কোষে ক্লিভেজ বা ফারোইং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। আজকের পর্বে তাহলে প্রাণীর বেড়ে ওঠার জন্য দায়ী মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানলে। আশা করি এটি নিয়ে তোমার সব কনফিউশন দূর হয়েছে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। তুমি কি জানো পিতামাতা এক হওয়া সত্ত্বেও তুমিও তোমার ভাই দেখতে আলাদা কেন? এর কারণ হলো মিওসিস কোষ বিভাজন। আজকের পর্বে আমরা এই মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করব।
যে কোষ বিভাজনে একটি কোষ থেকে 4টি কোষ সৃষ্টি হয় এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায় তাকে মিওসিস কোষ বিভাজন বলে। প্রথমেই চলো জেনে নিই মিওসিস কোথায় ঘটে। যৌন জননে পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে, সেখানেই মূলত মিওসিস ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ে মিওসিস দেখা যায়। কখনো কি ভেবে দেখেছো এই মিওসিস বিভাজন না থাকলে কি হতো? যদি জাইগোটে ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থাকে তাহলে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। এভাবে বাড়তে বাড়তে একসময় জীবের সব বৈশিষ্ট্যই পরিবর্তন হয়ে যেত। মিওসিস কোষ বিভাজনে দুটি অবস্থা দেখা যায়, তা হলো হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড। যখন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলে। আবার যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে ডিপ্লয়েড বলে। এখন চলো মিওসিসের মাধ্যমে জীবজগতে কি কি পরিবর্তন দেখা যায় তা জেনে নিই। মিওসিস কোষ বিভাজন হওয়ার কারণেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় অর্থাৎ পিতা থেকে পুত্রে, পুত্র থেকে তার পরবর্তী প্রজন্মে টিকে থাকতে পারে। আবার মিওসিস বিভাজনের মাধ্যমে যে কোনো প্রাণী বা উদ্ভিদে বংশ বিস্তার হয়ে থাকে। ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে জনন মাতৃকোষে ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে এবং একটি কোষ বিভাজিত হয়ে 4টি কোষে পরিণত হয়। এ ধরনের কোষ বিভাজনে ক্রোমোজোম একবার এবং নিউক্লিয়াস দুবার ভাগ হয়। এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। মিওসিসের বৈশিষ্ট্য সম্পর্কে তো জানলে, এখন চলো এই বিভাজন পদ্ধতিটি কিভাবে সম্পন্ন হয় তা জেনে নিই। মিওসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর 2 ধাপে বিভাজিত হয়। প্রথম বিভাজনকে মিওসিস 1 এবং দ্বিতীয় বিভাজনকে মিওসিস 2 বলে। প্রথম বিভাজনের সময় 2টি অপত্য কোষ সৃষ্টি হয়। অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের মতোই, অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি করে। ফলে একটি জনন মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। এখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। মিওসিস কোষ বিভাজন সম্পর্কে সব বুঝতে পেরেছো নিশ্চয়ই। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধরো তুমি ঘুমাচ্ছিলে, হঠাৎ তোমার মা এসে তোমাকে ঘুম থেকে উঠিয়ে দিল। এই ঘটনায় তুমি মার উপর রাগ দেখিয়ে রাতের খাবার খেলে না। তখন তোমার দাদি বলল, তুমি ঠিক তোমার বাবার মতো জেদি, তোমার স্বভাব ঠিক তোমার বাবার মতো কিংবা ঠিক তোমার মার মতো। এই ধরনের কথা তুমি প্রায় সময় শুনে থাকো নিশ্চয়ই। এই যে তোমার বাবা মায়ের কিছু কিছু স্বভাব তোমার মধ্যেও দেখা যায়, এটা কিভাবে ঘটে তা কি কখনো চিন্তা করেছো? এটি ঘটে মূলত বংশগতির মাধ্যমে। আজকের পর্বে আমরা এই বংশগতি সম্পর্কে বিস্তারিত জানব। মা বাবার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তানেরা পেয়ে থাকে তাকে বংশগতি বলে, আর সন্তানরা মা বাবার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য। যেমন পিতামাতা বামহাতি হলে সন্তানও বামহাতি হবে। বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন গ্রেগর জোহান মেন্ডেল। বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তথ্য প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কার তত্ত্বের উপর প্রতিষ্ঠিত হয়েছে, তাই মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয়। বংশগতি নির্ধারণে ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিউক্লিয়াসের সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের ক্রোমোজোম বলে। চলো ক্রোমোজোমের গঠন ও আকার সম্পর্কে জেনে নিই। প্রতিটি ক্রোমোজোমের সাধারণত প্রধান দুটি অংশ থাকে, ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে ভাগ হয় এবং দুটি সমান আকারের সুতার মতো অংশের তৈরি করে। এই প্রতিটি ভাগ হওয়া সুতার মতো অংশকে বলা হয় ক্রোমাটিড।
ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে একে অপরের সাথে যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে। কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়। আর জীবের বিভিন্ন প্রকার জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে থাকে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিএনএ এবং আরএনএ। বংশগতি নির্ধারণে এই ডিএনএ এবং আরএনএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ। ডিএনএ অণু দ্বিসূত্রক এবং সর্পিলাকার, অর্থাৎ সূত্রক দুইটি সাপের মতো পেঁচানো অবস্থায় থাকে। ডিএনএ অণুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্য ধরে রাখে এবং জীবদেহের বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে অন্য বংশে নিয়ে যায়। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশ জিন নামে পরিচিত। আবার কিছু জিনে ডিএনএ থাকে না, তখন আরএনএ জিন হিসেবে কাজ করে, যেমন তামাকের মোজাইক ভাইরাস। জীবের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের জন্য একের বেশি জিন কাজ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। বংশগতির ধারা বজায় রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতাপিতা থেকে বহন করে পরের বংশধরে নিয়ে যায়। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। আজকের পর্বে আমরা বংশগতি কি এবং এটি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা সম্পর্কে জানলাম। দেখা হবে আবার নতুন কোনো অধ্যায় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, শিখর সাথেই থেকো।